আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইদ রহমান। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে পুঁজিবাজার ও দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করি। আজকে আমাদের সাথে আলোচনার জন্য দুইজন অতিথি উপস্থিত হয়েছেন। আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। জনাব হাসান মাহমুদ, ইনি একজন আইনজীবী এবং একবারে পুঁজিবাজার বিশ্লেষক। আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ শফিকুর রহমান, এফসিএ, এফসিএমএ, এলএলবি। উনি প্রফেশনাল, ওনার সম্পর্কে আর বলার প্রয়োজন নাই। উনি ফাইন্যান্সিয়াল মার্কেটের বিশেষজ্ঞ, ফাইন্যান্সিয়াল সেক্টরের একজন বিশেষজ্ঞ। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে। হাসান ভাই, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই আজকে। পুঁজিবাজারের এবং দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা কীভাবে আপনারা দেখছেন? আসলে সত্যিকার অর্থে গত অক্টোবরের পর থেকেই পুঁজিবাজার তো একটা ইতিবাচক দিকেই আছে, তো মাঝে মাঝে পুঁজিবাজারে কিছুটা প্রফিট টেকিং হলে বা দেশে কিছু ঘটনা ঘটলে অল্প একটু কারেকশনে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীদের কনফিডেন্স বেড়েছে। মানে যেদিন সূচক পড়ে, যেমন গতকালকে সূচক পড়েছিল কিন্তু টার্নওভার ফল করে যায়, তার মানে এখানে প্যানিক বিনিয়োগকারী কমে গেছে, যেহেতু কিছু কিছু সেক্টরে একটা ভালো ধরনের গ্রোথ হয়েছে। স্পেশালি ব্যাংকিং এবং লিজিং সেক্টরে যদি দেখা যায়, তাই দেখা গেছে গত ইয়ার টু ইয়ার অনেকগুলি কোম্পানি 100% 200% একটা গ্রোথের মধ্যে আছে। আর দেশের সার্বিক অর্থনীতি কিন্তু এডিবি, বিশ্বব্যাংক সবাই পজিটিভ বলছে। এখানে আপনার সাথে একটু সাপ্লিমেন্ট করি আমি একটা, যেমন আজকে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের আপনার লিড নিউজ আছে যে আপনার বাংলাদেশ ব্যাংকে আপনার বাল্ক চেক বা বড় চেকের লেনদেনের পরিমাণ সিগনিফিকেন্টলি বাড়ছে, এবং ওই নিউজটার একটা পয়েন্টে লেখছে যে যেটা ইন্ডিকেট করে যে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বৃদ্ধি পেয়েছে। সেটা আপনি কি মনে করেন? এটি আপনি দেখেন, বাংলাদেশের একটা হচ্ছে বড় বড় নির্মাণযোগ্য চলছে, এটি ছাড়া আরেকটি নিউজ আছে, যেমন ধরেন ডলার কিন্তু একটু ঊর্ধ্বমুখী, মানে বড় বড় কাজ যে হচ্ছে চেকের, এই জন্য ডলার কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার খাতটায় আপনার হয়েছে। এবং একটা আপনি যদি দেখেন যে হাউজিং সেক্টরটা বেশ কিছুদিন সাফার করেছিল 2010-এর পরে, এটি ঘুরে দাঁড়ানো, পুরো ঘুরে দাঁড়ায়নি, কিন্তু এটাও কিন্তু পজিটিভ। এবং আর মেগা প্রজেক্ট তো গভর্নমেন্ট থেকেই নিচ্ছে, তার মানে অর্থনৈতিক ইন্ডিকেটর যেটা বলা হচ্ছে, এবং যদি পদ্মা সেতুটা টাইমলি শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের অটোমেটিক 8-এর উপরে চলে যাবে। এবং আমাদের একটু বড় ধরনের একটা মানে গভর্নমেন্টের পরিকল্পনা আছে বেসরকারি খাতকে নিয়ে, যে ডাবল ডিজিটে যদি আমাদের গ্রোথ চলে যায়, এবং যেটি যাওয়ার সম্ভাবনা প্রবল, এক্ষেত্রে কিন্তু পুঁজিবাজারের আরও প্রবৃদ্ধি হবে। কিন্তু সেক্ষেত্রে একটা জিনিসই শর্টেজ পুঁজিবাজারে আমি মনে করি, সেটি হচ্ছে বাল্ক ভালো গ্রামীণ ফোনের পর খুব ভালো ধরনের কোম্পানিকে আমরা লিস্টেড করতে পারিনি। এটাই। ধন্যবাদ হাসান ভাই। আমি আপনার শহীদ ভাই, আপনি হাসান ভাইয়ের কথা শুনছিলেন, এবং হাসান ভাই যে জায়গায় শেষ করলেন যে ভালো কোম্পানি, যেমন গ্রামীণ ফোনের কথা উনি উল্লেখ করলেন, এরপরে উনি আর দৃষ্টিতে যে ওই মানের আর প্রতিষ্ঠান আসে নাই। কিন্তু আমাদের দেশে আমি যতদূর জানি প্রায় 1.5 লক্ষ কোম্পানির মতো রেজিস্টার্ড করা আছে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে, কিন্তু আমাদের তালিকাভুক্ত কোম্পানি অ্যাপ্রক্সিমেট 300, আপনি জানেন। তা আপনি একটি বড় গ্রুপকে, আপনি যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনি একটি গ্রুপের সাথে আছেন আমরা জানি, এছাড়াও আপনার এই সেক্টরে আপনার একটা বড় অবস্থান আছে। তাহলে আপনি বলবেন একটু যে আপনার অভিজ্ঞতা থেকে কেন আমরা এই বড় গ্রুপগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে পারছি না, বা তাদের জন্য কি করণীয় আছে? ঠিকই বলেছেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে লিস্টেড যে আরজেসি রেজিস্টার্ড কোম্পানির সংখ্যা, এটা 2,39,000, তার ভিতরে প্রায় 1.5 লাখের মতো বেশ ভালো অ্যাক্টিভ আছে, কিছু আছে ইনঅ্যাক্টিভ কোম্পানি আছে। তো আমি যদি 1.5 লাখ কোম্পানিও ধরি, সেই তুলনায় 300 কোম্পানি, আপনার রেশিওটা কিন্তু খুবই কম, এবং এটা কোনো পার্সেন্টেজই ফেলা যায় না। ইভেন আপনি আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনাকে বলি, আপনি তো বলছেন প্রাইভেট লিমিটেড কোম্পানি, বাট সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রুল অনুযায়ী যখন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি 40-এর উপরে চলে যায়, প্রথম হচ্ছে 10-এর উপরে পেইড আপ গেলেই তাদের পারমিশন নিতে হয়। সেকেন্ড থ্রেশহোল্ড আছে 40 কোটি টাকার উপরে। 40-এর উপরে গেলে কিন্তু আপনাকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে বলা হয় যে আপনি পাবলিকে কনভার্ট করেন এবং আইপিওতে আসেন। অ্যাটলিস্ট পাবলিক লিমিটেড আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে হবে, পাবলিক করতে হবে। এবং এরকম কোম্পানির সংখ্যা, এবং আমার যেটা লিস্ট আছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওয়েবসাইটে ডাটা দেওয়া আছে, আমার যদি স্মৃতিশক্তি খুব ভুল না করে, 220টার মতো কোম্পানি আছে যারা 40-এর উপরে পেইড আপ এবং লিস্টেড আছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন।
এই 220টা কোম্পানিকে কেন আমরা লবিং করছি না গভর্নমেন্টের থেকে? কারণ ডেফিনেটলি যাদের পেইড আপ 50 কোটি টাকা, ডেফিনেটলি দে হ্যাভ এ গুড কর্পোরেট স্ট্রাকচার এবং ভালো ইনভেস্টমেন্ট আছে, জয়েন্ট ভেঞ্চার কোম্পানিগুলো আছে। বাংলাদেশে যতগুলো জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আছে, এর আগেও আমি একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গ্রুপ সিএফএন কোম্পানি সেক্রেটারি ছিলাম থাইল্যান্ডের সঙ্গে। তাদের পেইড আপ অলরেডি 60 কোটি টাকা আছে, তারা প্রফিটেবিলিটির দিক থেকে ভালো, টার্নওভার বাড়ছে। কোশ্চেন হচ্ছে, আপনার পয়েন্টেই ফিরে আসি, গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ দেখেন, এখানে কিন্তু লিস্টেড কোম্পানিগুলো হচ্ছে বায়ার আর সেলার কিন্তু গভর্নমেন্ট ঠিক না। আমি বলবো যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ। বিকজ যখন একটা আপনি ইউনিভার্সিটি কলেজে যদি ধরেন, তাতেও কিন্তু আপনি চান যে গুড স্টুডেন্ট এনরোল করুক। আমরা সিএম ইনস্টিটিউটের লিড দিয়ে আমরা জানি যে এখানে ভালো ইনপুট হলে আমরা ভালো আউটপুট পাবো। এখন কোশ্চেন হচ্ছে যে রেগুলেটররা যদি মনে করেন যে বাংলাদেশের লিস্টেড প্রসেসে একটু যদি স্মুথ করে, আরও লুক্রেটিভ করে, তাদের জন্য কোনো বেনিফিট এনে এবং তাদেরকে ভিজুয়াল একটা প্রসেসে আনা, কেন নয় যে আজকে এই 200-250 কোম্পানি যারা পাবলিকলি লিস্টেড না বাট পাবলিক লিমিটেড কোম্পানি, এবং যারা তাদের কাছে লিস্ট আছে কারা 10 কোটি টাকার উপরে, তাদের টার্নওভার কীরকম, এই ধরনের কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করে যদি একটা সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করে এবং সেখানে যদি বলা হয় যে লিস্টিংয়ে গেলে কি হয়। আজকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু 100 বছরে নেওয়া খুব কঠিন হবে। বাংলাদেশের ওনারশিপ প্রসেসের ভিতরে জয়েন্ট ভেঞ্চার কোম্পানিগুলো টিকে না, পার্টনারশিপ ফার্মগুলো টিকে না। অন্যতম কারণ হচ্ছে ট্রাস্টের অভাব। যখন আপনি লিস্টিংয়ে চলে আসছেন, তখন কিন্তু আপনি অ্যাজ এ নিজে কোম্পানির ওনার অথবা রেগুলেটর, বাইরে আরও কিছু রেগুলেটর আসছে এবং এটাকে ওয়েলকাম করা উচিত আমাদের স্পন্সর ডিরেক্টরদের। সেই জিনিসটার থেকে না হয় তারা ভীতিতে আছেন। অনেক কোম্পানি হয়তো মনে করছেন যে আমি নিজের কোম্পানি নিজে চালাচ্ছি, এখানে যদি আমি লিস্টিংয়ে যাই তাহলে ডেফিনেটলি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আসবে, ঢাকা স্টক এক্সচেঞ্জ আসবে, আদার রেগুলেটরগুলো এখানে স্ট্রংলি মনিটর করবে। বাট বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে যারা সুশাসন চায় নিজের থেকে, যেমন আমি আমার কোম্পানির কথা বলি, আমরা কিন্তু বিজনেস অটোমেশনে চলে গেছি, এসএপির মতো রোবাস্ট সফটওয়্যার, গ্লোবালি সবচেয়ে নাম্বার 1 সফটওয়্যার ইউজ করেছি। আমার কোম্পানিও কিন্তু আমি চেষ্টা করছি যে আসার জন্য। বাট সমস্যা হচ্ছে যে এনভায়রনমেন্টটা আমাদের অনেক ক্ষেত্রে এনকারেজ না করে, ক্ষেত্র বিশেষ আমি বলবো যে একটু ডিসকারেজও করে অনেক জায়গায়। কস্ট অফ মানে ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে। আপনি আইপিওতে গেলে আপনি দেখেন আগের থেকে কিন্তু পাবলিক ইস্যু রুল 2015-এর 31 ডিসেম্বর যেটা আসছে, আগের থেকে কিছু জায়গায় কিন্তু ভালো আসছে। আপনি চাইলে ডাইরেক্ট লিস্টিং করতে পারছেন না, আপনি যদি প্রিমিয়াম চান তাহলে আপনাকে বিলিয়ন আসতে হচ্ছে, হুইচ ইজ গুড বিকজ কিছু এই সুযোগে কিন্তু আমরা নাম বলছি না, কিছু কোম্পানি অ্যাডভান্টেজ নিয়ে নিয়েছে। বাট ফ্যাক্ট ইজ দ্যাট সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আইপিওতে আসার প্রসেসটা, আপনারা মার্চেন্ট ব্যাংকের আমার সাথে ডিসএগ্রি করলেও আমি বলবো যে লিস্টিং ফি বেড়েছে, কস্ট অফ এই যে আমাদের যতগুলো ইন্টারমিডিয়েট আছে এই ফিগুলো বেড়েছে। সো এই ফিগুলো বেশি দিতে আমরা রাজি আছি, প্রসেসটা একটু দেরি হচ্ছে। সো প্রসেসটা আরও কীরকম ওয়ান স্টপ করা যায়। আপনি জানেন যে গ্লোবালি একটা র্যাঙ্কিং করে ইজি ডুইং বিজনেস ইন্ডেক্স, সেখানে কিন্তু বাংলাদেশের বটলনেক বলা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু 176 নম্বরে এখন আছে। এর কারণটা কি? বিকজ স্টার্ট আপ অফ বিজনেস ইজ ডিফিকাল্ট। এর সঙ্গে সঙ্গে আপনার আদার রেগুলেশন যেগুলো আছে এগুলোও কিন্তু বিজনেস ফ্রেন্ডলি না। সো এই জায়গাতে যদি হাত দেওয়া যায় তাহলে কেন আজকে ইউনিলিভার নয়, কেন আজকে গ্রামীণফোন আসছে, আজকে বাংলা লিঙ্ক তো তারা প্রফিটে অলরেডি চলে আসছে, বা আরও অনেক বড় বড় বিগ ফার্মা আছে। সোহেগ ভাই, আপনার সাথে এই জায়গায় আমি আবার আসবো। হাসান ভাই, আপনার কাছে আবার ফিরে আসতেছি। আপনি যে কথা বলছিলেন, আপনি তো ভালো কোম্পানি দেখতে পাচ্ছেন, আপনি পুঁজিবাজার বিশ্লেষক, পুঁজিবাজার নিয়ে কাজ করেন, তাহলে এই ব্যারিয়ারটা কোথায়? কেন আমরা ভালো কোম্পানি নিয়ে আসতে পারছি? যেমন দেখেন, বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আপনার শেভরন বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, তো এটার মধ্যে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু কিনতে চাচ্ছে শেভরনেরটা। এখন দামাদামিতে একটু ডিফারেন্স হয়েছে, এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে চাইনিজ কোম্পানিও বিট করেছে। বাংলাদেশ গভর্নমেন্ট যদি চিন্তা করে যে এটা 50% ওনারা কিনবেন আর 50% পুঁজিবাজার থেকে কিনবেন, কারণ শেভরন কিন্তু বাংলাদেশের সবচেয়ে লাভজনক কোম্পানি। এককভাবে 80% গ্যাস আপনার যে কয়টা ফিল্ড শেভরনের আন্ডারে আছে, তো এই ধরনের সেইটা কিন্তু গ্যাস ট্রান্সমিশন না, একেবারে গ্যাস উত্তোলন কোম্পানি এবং হায়েস্ট ট্যাক্স পেয়ার কোম্পানি। এখন এটা কিন্তু সম্ভব। তাহলে হবে কি, গভর্নমেন্টের কোম্পানিটা বাংলাদেশের কাছে থেকে যাবে বাপেক্সের। এই যে পরিকল্পনাগুলি, আমার ধারণা জ্বালানি মন্ত্রণালয় যেমন গভর্নমেন্ট 26টা কোম্পানির একটা লিস্ট আনার কথা, কিন্তু আমলাতন্ত্রের কারণে হোক, আর সবচেয়ে বেশি অসহযোগিতা আসলে কোম্পানি ভালো কিন্তু লিস্টের জ্বালানি মন্ত্রণালয়ের আন্ডারে। জ্বালানি মন্ত্রণালয় কোনো একটা কারণে এই লিস্টিং প্রসেসগুলি আসলে আসছে না। অনেকবারই আপনার পত্রপত্রিকায় দেখেছি যে 26টা কোম্পানি নিয়ে কাজ হচ্ছে, যেমন অর্থমন্ত্রী বলছেন, কিন্তু দেখা যাচ্ছে যে অন্য যে ধরেন অর্থমন্ত্রীর আন্ডারে তো সবগুলি কোম্পানি থাকছে না। কোম্পানি যেগুলি লিস্টিং এর অধিকাংশ আছে জ্বালানি মন্ত্রণালয়ের আন্ডারে, একটা আছে আপনার এসেনশিয়াল ড্রাগটা আছে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন কোম্পানির হাতে, কমার্স কোম্পানি। এখন আমি মনে করছি এবার হয়তো গভর্নমেন্ট বাজেট ডেফিসিট, যেহেতু আমাদের বৈদেশিক অনুদান কমে যাচ্ছে এবং
অনেক দেখা যাচ্ছে যে সুদে প্রচুর বাংলাদেশের কিন্তু সুদের হারটা এখন কিন্তু বাজেটের সেকেন্ড এক্সপেন্ডিচার। তো এগুলি কমাবার জন্য যদি ভালো কিছু গভর্নমেন্ট কোম্পানি ডাইরেক্ট লিস্টিং হয় তাহলে বাজারও বাড়বে, কারণ ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু বাড়ছে। আপনি দেখেন ফরেন ইনভেস্টমেন্ট যদি দেখেন গত মাসেও কিন্তু নেট 700 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে। ফরেনাররা ঘুরে ফিরে ব্যাংক, কিছু লিজ ফাইন্যান্স বাইরে যেতে পারছে না, কারণ ফরেনারদের জন্য যে পরিমাণ শেয়ার দরকার বাকিগুলিতে কিন্তু ওরকম শেয়ার নেই। মানে ছোট পেড আপের অনেক ভালো কোম্পানিও আমাদের এখানে লিস্টেড আছে, কিন্তু ছোট পেড আপ তার ফরেনাররা চাইলেই কিনতে পারবে না, কারণ তাদের কিছু নিয়ম থাকে যে যেটা লিকুইডিটি থাকতে হবে, ব্যাচারি থাকতে হবে। তো এই ধরনের কোম্পানি কিন্তু চাইলেই গভর্নমেন্ট আনতে পারে। এবং আপনারাও প্রচুর একটা জিনিস বড় খেটেছেন, আমি বাংলাদেশ ব্যাংকে একটু নমনীয় হতে বলবো যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীগুলি এখন আবার বিনিয়োগ করতে পারছে না, কারণ এক্সপোজারের মধ্যে থেকে কিন্তু এখনও নন লিস্টেড কোম্পানিগুলোকে বাদ দেওয়া হয়নি। এটাকে যদি একটু নমনীয়ভাবে বাংলাদেশ দেখতো বাংলাদেশ ব্যাংক, তাহলে কিন্তু দেখা যেত যে এই প্রতিষ্ঠানগুলোর আপনার ক্যাপাসিটি বেড়ে যেত। তাহলে এটি একটা পজিটিভ দিক। আর এখন আপনি আছেন মার্চেন্ট ব্যাংকের সভাপতি, আমি মনে করব নেক্সট আপনাদের কাজ হবে হচ্ছে কিছু অন্তত এই বছরে যদি দুটা ভালো কোম্পানি আপনি গভর্নমেন্টকে ম্যানেজ করে, মানে 26টার তো দরকার নেই, মানে দুটা লিস্টেড, একটা মাল্টিন্যাশনাল আর একটা গভর্নমেন্ট, মানে খুব লাভজনক কোম্পানি, এটি সম্ভব। আপনারা যদি মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, ব্রোকার অ্যাসোসিয়েশন, ডিএসসি, সিএসসি মিলে অর্থমন্ত্রীর সাথে বৈঠক করে আনার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় যে শুধু দেশে না বিদেশেও ইমেজ বাড়বে। কারণ আমাদের আমি যেটি দেখতে পাচ্ছি যে আমাদের যে মার্কেট এখন যে জায়গায় আছে, আমরা কিন্তু 2010 সালের ক্ষতটা মানুষের মন থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। তাই মার্কেট কিন্তু আগামী কয়েক বছরে আবার একটা নতুন উচ্চতায় যাবে। তখন যেহেতু মানে বাবল না হয়, সেজন্য কিন্তু বেশ বড় ক্যাপিটালাইজেশন কোম্পানি প্রয়োজন। ধন্যবাদ হাসান ভাই। আপনার শোক ভাই যেখানে শেষ করছিলাম, তো সেই ক্ষেত্রে আপনার এই যে আপনি তো অর্গানাইজেশনের ভিতরে আছেন, ম্যানেজমেন্টের সাথে ডে টু ডে অ্যাক্টিভিটিজের সাথে জানেন, ম্যানেজমেন্টের মাইন্ডসেট জানেন, তো এই ম্যানেজমেন্টকে উৎসাহিত করার জন্য কি করণীয় আছে এখানে? এখান থেকে আমি বলবো যে হ্যাঁ, ডেফিনেটলি রেগুলেটরদের একটা ভূমিকা আছে। এর বাইরে আপনাদের দিক থেকেও, যেমন আপনারা করেন এটা আমি জানি, যে আপনাদের দেখেছি যে যারা গুড কর্পোরেট গভর্নেন্স আছে বা যারা অলরেডি স্টাবলিশ ইন দেয়ার সেক্টর, এসব কোম্পানিগুলোকে কিন্তু আপনারা যাচ্ছেন, বলছেন যে লিস্টিং আসার সুবিধা, বাট এটা আরও একটু প্ল্যান্ড ওয়েতে যদি আসে ফার্স্ট, দেন হচ্ছে যে কতগুলো বটলনেক আসতে পারে। একটা কোম্পানি যখন প্রাইভেট থেকে পাবলিকে যে তারপর লিস্টিংয়ে যাবে, কি কি সমস্যা হতে পারে, কি কি বেনিফিট, এটা যদি একদম স্পেসিফিক করে আপনার একটা রেজাল্ট দেখানো যেতে পারে, একটা যে এই রেজাল্ট আপনি পাবেন, এই বেনিফিটগুলো আসবেন। আমার ধারণা বাংলাদেশের এন্টারপ্রেনিয়ররা কিন্তু প্রাইভেট সেক্টরে, কথা হচ্ছিল যে কিছু কিছু বাংলাদেশের সেক্টরগুলো কিন্তু দুইটা, একটা হচ্ছে কন্ট্রোল সেক্টর বলে, যেখানে গভর্নমেন্ট ফুল কন্ট্রোল রাখে, এখানে প্রাইভেট সেক্টরে দেয় না। আরেকটা সেক্টর হচ্ছে যে ওপেন সেক্টর, ইন বিটুইন কিছু কিছু আছে, যেখানে যেমন ধরেন পাওয়ার জেনারেশনে আমরা দেখলাম যে কিছু জায়গায় ছেড়েছে, আমরা যেটাকে বলি হচ্ছে যে অয়েল বেস যে পাওয়ার প্ল্যান্টগুলো হয়েছে, কুইক রেন্টাল বলি। সো কিছু জায়গায় গভর্নমেন্ট যেহেতু দেখেছে যে বাংলাদেশের ইকোনমিকে আগানোর জন্য কিন্তু গভর্নমেন্ট সেক্টর যেভাবে সাপোর্ট দিচ্ছে, নো ডাউট ডেফিনেটলি সদিচ্ছা আছে, গভর্নমেন্ট এখন চাচ্ছে যে ইকোনমি গ্রো করুক, আমরা মিডল ইনকাম থেকে আরও ভালো যাই, এই জিনিসগুলো আছে। কিন্তু কোশ্চেন হচ্ছে যে প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন কিন্তু সবচেয়ে হাইয়েস্ট। তো প্রাইভেট সেক্টর যেহেতু হাইয়েস্ট, প্রাইভেট সেক্টরকে কীভাবে বুস্ট আপ করা যায়, তাদের মেন্টালিটিতে যেন আস্থা থাকে, আপনি কিন্তু এর সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, আপনি যেটা বলছিলেন যে বড় চেকের মাধ্যমে আপনার যেটা হচ্ছে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস বেড়েছে। আপনি যদি ইম্পোর্ট ডাটা দেখেন গত 3-4 বছরে ক্যাপিটাল মেশিনারিজ যে ইম্পোর্ট ছিল, বা রিসেন্ট ডাটা বলছে ক্যাপিটাল মেশিনারিজ আসছে। এর উদ্দেশ্য হচ্ছে যে অলরেডি যেটা স্ট্যাগনেন্সি ছিল, যে চলছে চলুক দেখি ওয়াচ অ্যান্ড সি, সেটা ওভারকাম করে গেছে স্ট্যাগনেন্ট সিচুয়েশনটা ওভারকাম করে এখন একটা মুভমেন্টের জায়গায় চলে আসছে, গতিশীলতা জায়গায় আসছে। রাইট। এবং যখন একটা ইকোনমি কিন্তু কোশ্চেনেবল থাকে, যখন আস্থার জায়গাটা সংকট থাকে, তখন যেটা হয় বাংলাদেশের বিজনেসম্যান সহ সারা ওয়ার্ল্ডেই এটা আছে। দেখেন আজকে চাইনিজরা, তাদের কিন্তু লেবার কস্ট বেড়ে যাওয়ার কারণে, তাদের অনেকগুলো সমস্যার কারণে একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ চাইনিজ পিপুল কিন্তু কানাডা, ইউএসএতে ইমিগ্রেশন করে চলে গেছে, তাদের ক্যাপিটাল কিন্তু আউটফ্লো হয়েছে। বাংলাদেশ ব্যাংক কিন্তু চাচ্ছে, আমাদের ক্যাপিটাল আউটফ্লো কিন্তু খুবই কঠিন, আমরা কিন্তু ওইভাবে নিতে পারি না চাইলে পারমিশন নিয়ে। বাট আপনি কি মনে করেন যে রেগুলেশন যদি কঠিন থাকে, এটাই কি একমাত্র উপায় আপনাকে রেস্ট্রিক্ট করা? আরও কত রকম ওয়ে মানুষজন বের করে ফেলছে। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে গভর্নমেন্টকে
বিজনেসম্যান যারা প্রাইভেট সেক্টরকে আস্থায় রাখতে হবে, দেশের ইকোনমিক কন্ডিশনকে ভালোভাবে বোঝাতে হবে, প্রাইভেট সেক্টরকে কিভাবে আস্তে আস্তে আমরা লিস্টিংয়ে আনতে পারি। বিকজ সারা ওয়ার্ল্ডেই দেখা যায় যে ব্যাংক লোনের উপরে কিন্তু কোনো বিজনেস ডিপেন্ডেন্সি থাকে না, রেদার হচ্ছে ইকুইটি এবং ইকুইটি পাবলিক ইকুইটি। আমাদের লোকের হাতে টাকা আছে, ব্যাংকের অড মানি আছে, ইনভেস্টেবল ফান্ড আছে, বাট যেটা উনি বললেন যে এখন গ্রো করছে, গ্রো করার পরে যদি আপনি মার্কেট সাইজ না বড় করেন, আপনি 330-350 থেকে যদি 500 না হয়, তাহলে কিন্তু হবে কি একটা পর্যায়ে যখন মার্কেট ভালো হতে থাকবে তখন কিন্তু ডিমান্ড তৈরি হয়ে যায়, অনেকেই তখন আবার আসা শুরু করে। এখনও কিন্তু একটা সার্টেন গ্রুপ ওয়েট অ্যান্ড সি মুডে আছে। যখন দেখবে একটা কন্টিনিউয়াস সময় ধরে মার্কেটে স্টেবল কিছু প্রফিট আসছে, অনেকেই কিন্তু এফডিআর থেকে, এফডিআর তো আসলে নেগেটিভ হয়ে যায়, আগে একদিন কথা হচ্ছিল যে আলটিমেটলি ইনফ্লেশন কনসিডার করলে এফডিআর করলে এই হয়। এই যে মার্কেটে আসবে সেই জন্য কিন্তু আগের থেকে একটা ওয়ান ফাইন মর্নিং বললে হবে না মার্কেটে বাবল। বর্তমান আমাদের যে সিচুয়েশন, আমাদের এই ইনফ্লেশন রেটের চেয়ে এফডিআর ইন্টারেস্ট রেট কম, দ্যাট মিন্স আপনি এফডিআর রাখলে আপনার মানে ভ্যালু ডিভ্যালুয়েশন হয়ে যায়। বিপ্লব ভাই, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের পুঁজিবাজারের ডেপথ বাড়ানোর জন্য আমরা আসলে নতুন ভালো কোম্পানিদেরকে কিভাবে নিয়ে আসতে পারি। আমি আপনাকে বলি, যেমন ধরেন আপনার এই যে এমআই সিমেন্ট বা জিপিএস ইস্পাত গ্রুপ আসার পর থেকে তারা কিন্তু এক্সপানশনে যাচ্ছে এই পুঁজিবাজারের টাকায়। মানে তাদের যে ক্যাপাসিটি ছিল, তারা জিপিএস ইস্পাত 19 সালে একটা বিশাল ক্যাপাসিটি করছে। এমআই সিমেন্টের লেটেস্ট ইউনিটটা হয়তো কিছুদিন পর চালু হয়ে যাবে এই আগামী 2-3 মাসে। এগুলি কিন্তু যে আপনি যখন প্রিমিয়ামে টাকা নিয়েছিল, বাংলাদেশে দেখেন কতগুলো ভালো আরও সিমেন্ট কোম্পানি আছে, আনফর্চুনেটলি তারা না এসে কিন্তু তারাই লস করছে। কারণ এখন বুক বিল্ডিং মেথডে তারা কিন্তু 10 টাকার শেয়ারে সিমেন্ট কোম্পানি আসলে অন্তত 60-70 টাকা পাবে। তার মানে হচ্ছে ব্যাংকে এক নাম্বার ইনস্টলমেন্টও দিতে হবে না, সুদও দিতে হবে না, এবং যেহেতু চাহিদা আছে, আর এগুলি হেভি ক্যাপিটাল ইনসেন্টিভ, তো কারণ এগুলিতে প্রচুর ক্যাপিটাল লাগে, কারণ ধরেন র ম্যাটেরিয়ালের কনজামশন, পাওয়ার কনজামশন সব কিছু মিলে, তো দেখা যাচ্ছে ব্যাংকের ইনস্টলমেন্ট এবং ইন্টারেস্ট দিয়ে এগুলি আসলে খুব বেশি যে আপনি আগাতে পারবেন। কারণ দেখেন লিস্টেড কোম্পানিগুলোর কিন্তু এইদিকে একটা পজিটিভ। আর ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে বাংলাদেশে এখন সেকেন্ড ইনসেপ্টটা আছে। আমাদের টপ 10 এর মধ্যে কয়জন লিস্টেড আছে? সেটাই বলছি, টপ 20 এর মধ্যে হার্ডলি 2 জন লিস্টেড আছে। এই যে জন্য মানে 3 জন আছে আপনার জেএসকে সহ আর কি। এটা না লিস্টেড, আমি বলছি লিস্টেড কোম্পানি টপ 20 ফার্মাসিউটিক্যাল যদি ধরেন আপনি, 3টা কোম্পানি মাত্র আছে, 2টা বা 3টা, স্কয়ার আছে, রেনেটা আছে, আপনার একমি আর বেক্সিমকো ফার্মা আর জেএসকে, মানে 5টা আছে, 15টা নাই। জেএসকে তো লিস্টেড না, লিস্টেড তো গ্ল্যাক্সোস্মিথের ওইভাবে ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টস কিন্তু আমাদের কাছে খুব সিগনিফিকেন্ট কিছু না। না কিন্তু সেটাই বললাম যে টোটাল আপনার যেটা হচ্ছে 15টাই লিস্টেড না, মানে হচ্ছে সেটা দেখেন এখন আপনাকে এইগুলি আসতে হবে। হাইলি যারা এক্সপোর্ট করছে, যাদের টার্নওভার হলো আপনার 1000 থেকে 1500 কোটি টাকা, যেমন ইনসেপ্টের কথাই ধরা যেতে পারে। এটার একটা কারণ হতে পারে, এটি অনেক দেশেই দেখা গেছে ফ্যামিলি ওরিয়েন্টেড যে মনোভাব, এটার থেকে বের হয়ে আসতে পারেনি। মানে ইউরোপকেও সময় লেগেছে সেই জায়গাটার জন্য। আমাদের কি আমরা তো যতদূর জানি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন একটা জিনিস তাদের আইনি কাঠামোতে কিন্তু বেশ পরিবর্তন করেছে। ইয়েতে এন্টারপ্রেনারদের স্বার্থ রক্ষার্থে যেমন আপনার প্রাইসিং নিয়ে অনেক জটিলতা, অনেক বিতর্ক ছিল, সেইটাকে ইজি করার জন্য কিন্তু এখন বুক বিল্ডিং সিস্টেমটাকে কিন্তু অনেক চেঞ্জ করে দেওয়া হয়েছে। একটু বলি, যেমন ধরেন আপনার আমরা আশা করছি যদি আমাদের ফার্মাসিউটিক্যাল খাতে আলটিমেটলি কিন্তু গার্মেন্টস থেকে বেশি এক্সপোর্ট করা সম্ভব। কারণ আপনি জানেন যে এফডিএ নিয়ে আমেরিকায় ওষুধ বেচার দরকার নেই, এফডিএ থাকলে আপনি মিডল ইস্টের মার্কেট, অনেক দেশের কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টর এত ভালো না। বাংলাদেশ কিন্তু তৃতীয় বিশ্ব হয়ে অনেক মানে কোয়ালিটি বলেন যাই বলেন, এখন এটার জন্য দরকার হচ্ছে ধরেন আপনার স্কয়ার ফার্মা লিস্টেড হয়ে কি বেনিফিট পেল, বা ধরেন রেনেটা কি পেল, এই দুইটাই যদি আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে এই কোম্পানিগুলোর সাথে আলোচনা করেন, তখন দেখবেন তারা কিন্তু আগ্রহী হবে। অনেকে কিন্তু লিস্টিংয়ের বেনিফিটই জানে না যে 20 কোটি টাকার পেড আপের স্কয়ার ফার্মা এখন হয়েছে 600 কোটি টাকার উপরে, টার্নওভার তখন কত ছিল, এখন 2500 থেকে 3000 কোটি টাকা, এবং কোম্পানির মালিকদেরই তো 70% থাকবে, ছাড়লে তো মাত্র 30% ছাড়বে। তার মানে যত বড় হচ্ছেন এই টাকাগুলি নিয়ে বেনিফিট কিন্তু বেশিরভাগ অংশ আপনি লাভবান হচ্ছেন, মানে লিস্টেডের দ্বারা। যদি আপনার বিজনেস ভালো হয়, বিজনেস গ্রোথ হয়, গ্রোথ হচ্ছে,
কিন্তু আনফরচুনেটলি আরেকটা বড় প্রবলেমে হয়ে যাবে, নন লিস্টেড কোম্পানি কিন্তু অনেক দেশে দেখা গেছে অনেক ভালো কোম্পানিরও মৃত্যু ঘটেছে শুধুমাত্র নন লিস্টেড থাকার কারণে। আপনি এই যে ইউরোপিয়ান কোম্পানি বা আমেরিকান কোম্পানি, ইউরোপিয়ানের যে সিমেন্ট কোম্পানিগুলি ওয়ার্ল্ডের লিডার, এরা 200 বছর ধরে ব্যবসা করে, কারণ কি এরা লিস্টেড কোম্পানি। বা আপনি ধরেন ইউনিলিভার বলেন, বাংলাদেশে লিস্টেড না কিন্তু অধিকাংশ দেশে লিস্টেড, বা ব্যাডবিসি, কারণ তাদের হচ্ছে কি মালিকরা কোম্পানি চালায় না, সিওরা চালায়। বাংলাদেশেও কিন্তু এখন অনেক বড় কোম্পানি তৈরি হয়েছে, এগুলিকে যদি সত্যিকার অর্থে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তো অ্যাকচুয়ালি আপনার ধরেন লাফার্জের মালিক কারা কেউ বলতে পারবে? এখানে এমপ্লয়িরা কি জানে? না না, লাফার্জের বিএটিবিসির কারা অরিজিনালি মালিকরা এখনো তো বেঁচে থাকার কথা না। না না, তাদের সন্তানরা ইউনিলিভার বলেন, মালিক কারা? মালিকরা হচ্ছে জেনারেশন আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু ইউনিলিভার লিস্টেড, আমাদের দেশে না। আমাদের দেশে না, এবং এইটার বড় প্রবলেম হচ্ছে এটি যে সরকারের কোম্পানি, একটার মধ্যে সরকারের একটা অংশ আছে 49%, কিন্তু প্রবলেম হচ্ছে আমলারা কিন্তু কিছু গাড়ির বেনিফিট, কিছু ক্ষুদ্র বেনিফিটের কারণে এইগুলিকে লিস্টেড হতে দেয় না। হাসান ভাই, আমাদের একটা ফোন আছে, আমরা ফোনটা, প্রিয় দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটু জানতে চাচ্ছি, আমি ওই যে সিবিউ পেট্রোকেমিক্যাল সম্বন্ধে, আমি যখন শেয়ারটা কিনেছি এর পরবর্তীতে তারা একটা ডিভিডেন্ডও আমি পেয়েছি 30% ক্যাশ, কিন্তু পরবর্তীতে দেখলাম ওটা ফল করে যাচ্ছে, এবং পরবর্তী খোঁজ নিয়ে দেখলাম যে কোম্পানির নাকি তার প্রোডাকশনই নাই। তো এটা তো আমরা আগে থেকে জানতাম না, যেহেতু আপনারা এই প্রোগ্রামটা আমাদের বিনিয়োগকারীদের স্বার্থেই করছেন। তো এই ধরনের কোম্পানিগুলোর যে মানে কোনো খারাপ অবস্থা যদি থাকে, আমাদেরকে কি জানানোর কোনো ব্যবস্থা করতে পারেন, বা সিবিউ ব্যাপারে যদি কোনো আপনাদের কাছে কিছু জানার থাকে একটু কাইন্ডলি বলবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আপনি আমাদের অনুষ্ঠান, হ্যাঁ, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। প্লিজ। জি, আমি একটু জানতে চাচ্ছি আপনাদের এখান থেকে লাফার সময়ের ব্যাপারে কিন্তু আমাদেরকে একটু আশ্বাস দিয়েছিল, বলেছিল যে এই শেয়ারটা ভালো হবে। তো যাই হোক, আপনাদের পরামর্শে মানে শেয়ার আমরা মোটামুটি কিনলাম, 83 টাকা করে কিনলাম। এখন এই পর্যন্ত প্রতিদিন ডে বাই ডে শুধু এটা কমতেই আছে। তো এখন আমরা কি করতে পারি? ধন্যবাদ ভাই, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা আলোচনা করছি। হাসান ভাই, উনি যে দুটো বলেছেন যে সিবিওরটা আমি একটু সংক্ষেপে বলি। সিবিওরটা ডিএসসির ওয়েবসাইটে কিন্তু সব সময় এখন বাংলাতেও কিন্তু দেয়, আপনি বাংলা চাপ দিলে বাংলা পাবেন। যখন প্রোডাকশন বন্ধ হয়ে গেছে সেই নিউজও আছে। এটির জন্য আসলে এই অনুষ্ঠানের থেকে আপনি রেগুলার ওয়েবসাইটটা যদি ফলো করেন, কোম্পানির যে কোনো প্রাইস সেন্সিটিভ নিউজ যদি গভর্নমেন্ট বন্ধ করে দেয়, এটি সিবিও যে কনডেন্স দিয়ে আপনার পেট্রোকেমিক্যাল বানাতো, সেটি একটা চুক্তির কারণে কিছুদিন বন্ধ ছিল, আবার স্টার্ট হয়েছে, এই নিউজগুলি ওখান থেকে পাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে স্পেসিফিকভাবে এই অনুষ্ঠানে আলোচনা করি না, মানে যেটা বলেছেন যে অনুষ্ঠান থেকে বলা হয়েছে শেয়ারটা ভালো, হয়তো সেক্টর আলোচনার সময় একটা কোম্পানি, এইটা আমার মনে হয় যে একটা মিসকমিউনিকেশন হয়েছে। নরমাল জিনিস বলি যে লাফার্জ হোলসিম জয়েন করার পরে এটি বাংলাদেশে এখন লার্জেস্ট কোম্পানিতে পরিণত হবে। এখনো মার্জারটা হয়েছে, কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন হয়ে গেলে আনুষঙ্গিক ফর্মালিটিস বাকি আছে। হয়তো কোনো গেস্ট হয়তো বলতে পারেন যে এটি নাম্বার 1 কোম্পানি হচ্ছে, তার মানেই না যে এটির প্রাইস বাড়বে, বা কারণ আপনার তারপরে আমরা কখনো মনে হয় না যে এই অনুষ্ঠানে কোনো সুনির্দিষ্ট কোম্পানি নিয়ে আলোচনা করি, এবং কোথাও এটা ভুল বুঝে এবং আরেকটা জিনিস উনিও জেনে রাখবেন যে আমাদের যে সিকিউরিটিজ ল আছে, এখানে আসলে আমরা কেউই বাংলাদেশে এখনো কোনো শেয়ার নিয়ে ওপেন ডিসকাশন করতে পারি না। ইন্ডিয়া যেমন পারে অন্য দেশে। এই লটা যখন হয়ে যাবে, যখন লটা হয়ে যাবে তখন স্পেসিফিক শেয়ার সম্পর্কে আসলে বলা যাবে। ধন্যবাদ হাসান ভাই। শহীদ ভাই, আপনি যেহেতু ইয়েদের সাথে সরাসরি এন্টারপ্রেনারদের সাথে সরাসরি কাজ করেন, আমরা আসলে এই এন্টারপ্রেনারদেরকে কিভাবে মোটিভেট করতে পারি টু ব্রিং টু দ্য ক্যাপিটাল মার্কেট? এই পয়েন্টটা আমি বলবো, আর 3টা ছোট পয়েন্ট বলি। একটা হচ্ছে যে সেক্টরে যদি বলি, গভর্নমেন্ট সেক্টরে যে কথা আসলো যে 26টা কোম্পানি আছে, এটা আসলে গভর্নমেন্টকে পিওর উদ্যোগ নিতে হবে, ডিমান্ড যেহেতু আছে। সেকেন্ড, আমি যদি ফার্মাসিউটিক্যালসের কথা বারবার আসছে, আজকে স্কয়ার ফার্মা, জিএসকে যারাই আছে মার্কেটে, রেনেটা, তাদের যে অবস্থা, কেন আজকে আরো 5টা কোম্পানি আমি নাম বলতে পারি বাট নাম বলছি না, যারা কিন্তু বাংলাদেশের বিজনেস ভালো করছে, লিডিং পজিশনে আছে। আমরা যেটা বললাম যে টপ 20 এর মধ্যে 5টা লিস্টেড, ওয়ার্ল্ডের 15টাই লিস্টেড না, টপ 5টা কোম্পানি বাংলাদেশে আছে।
প্রবলেম হয়ে গেছে কি এখানে একটু ব্যুরোক্রেসি বোধ আছে, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের কিছু শেয়ার থাকে প্রত্যেকটা কোম্পানি 20, 15, 18 এরকম। এখান থেকে গভর্নমেন্ট থেকে নমিনেশন আসে, কোনো হয়তো আমলারা আসেন, ওনাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। কারণ এখানে কিন্তু জিএসকে এর মালিক অথবা অ্যাভেন্টিস, নোভার্টিস এর মালিকরা কখনোই এখানে আপনি দেখবেন না, এটা সম্ভব না। তাদের অপারেশনের এই বাংলাদেশ পার্টটা এত ছোট, তাদের ফোকাসটাও কম। এখানে প্রফেশনালরা রান করেন, এই প্রফেশনালদেরকে উদ্যোগী হতে হবে, গভর্নমেন্টের থেকে কিছু অবশ্যই নেগোসিয়েশন কথাবার্তা আসতে হবে, এবং গভর্নমেন্টে যে নমিনেশন যাদের দিচ্ছেন ওদের বিজনেস অ্যাকুমেন্ট সম্পন্ন লোকজন যদি আসে, যারা যদি ফিউচার দেখতে পারেন, তাহলে কিন্তু এক্সপানশন সম্ভব। আর থার্ড যেটা বলবো যে ভেঞ্চার ক্যাপিটাল যে ইস্যুটা আছে, আপনি এটা খুব ভালো জানেন আমার থেকে, আমি তাও বলছি এই কথাটা, যে ভেঞ্চার ক্যাপিটালে কিন্তু আমাদের দেখি যে ফান্ড আছে বাংলাদেশের কোম্পানিগুলো নিচ্ছে না। কারণ ভেঞ্চার ক্যাপিটালের একটা অন্যতম উদ্দেশ্য থাকে যে আপনাকে ইকুইটি সাপোর্ট দিবে, তারপরে আপনার ক্যাপাসিটি বিল্ড আপ করবে, প্রয়োজনে আপনি যেখানে সাপোর্ট দরকার দিবে, এরপরে লং টার্মে একটা আইপিওতে এসে তারা তাদের একটা এক্সিট প্ল্যান করবে। সো এই ধরনের সুযোগ থাকার পরেও আমি কথা হচ্ছিল ভেঞ্চার ক্যাপিটালের একজন সিনিয়র মোস্ট ইয়ের সঙ্গে, আপনার ডাইরেক্টরের সঙ্গে, উনি বলছিলেন যে এইখানে আমাদের ফান্ড আছে বাট কোম্পানিগুলো ইন্টারেস্টেড হচ্ছে না। সো এইটা একটা চ্যালেঞ্জ। থার্ড যেটা আমার কথা বলছিলেন যে আমার সহ অন্য প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো যারা আছেন, ওনাদের আসলে প্রথম হচ্ছে যে ওনারা আগের থেকে অনেক ভালো, যারা চেঞ্জ ম্যানেজমেন্টে আসছেন। সো আস্তে আস্তে এটা আসলে আমরা প্রফেশনালরা এবং আদার যারা প্রফেশনাল গ্রুপ অফ পিপুল আছে, মার্চেন্ট ব্যাংকের থেকে আপনারা, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে, এই জায়গাগুলোও কিন্তু একটু যদি কাজ করা হয়, উনি যেটা বলছিলেন যদি একটা সিম্পল পিপিটি আকারেও যদি থাকে প্রেজেন্টেশন, আপনারা যদি একটা সেমিনার আয়োজন করেন, বাংলাদেশের পটেনশিয়াল 200 কোম্পানিকে যদি ইনভাইট করেন, যে তাদেরকে একটা ডিনার, বিকজ এটা তো আপনাদেরও একটা বেনিফিট আসবে, ইকোনমি গ্রো করবে, গভর্নমেন্টের এখানে সাপোর্ট থাকবে। সো যদি আমরা একটা 5 স্টার ভালো হোটেলে যদি 200 ওনাদেরকে এনে যদি এরকম সেমিনার করি, আই থিঙ্ক যে এটা খুব কার্যকরী হবে। ধন্যবাদ শহীদ ভাই। যেটা আমাদের অ্যাকচুয়ালি আমরা এই কাজটা কিন্তু আমরা হয়তো ইন্ডিভিজুয়াল লেভেলে কিন্তু ফ্রিকুয়েন্টলি হচ্ছে, যখন নাকি মার্চেন্ট ব্যাংক থেকে একটা প্রতিষ্ঠানে বা একটা এন্টারপ্রেনারদের সাথে কল করা হয়, তখন কিন্তু তাদের জন্য একটা প্রেজেন্টেশন, তাদেরকে রেগুলেটরি পজিটিভ নেগেটিভ এই বিষয়গুলো ব্রিফ করা হয়। হওয়ার পরেও কিন্তু খুব বেশি গতিশীলতা আসছে না, কারণ সেটা আমরা দেখছি যে আমার 1.5 লক্ষ অ্যাক্টিভ কোম্পানির মধ্যে 300 কোম্পানি লিস্টেড আছে, যেটা কোনো পার্সেন্টেজ করে না। আমি আপনাকে এটাই বলি যে আমাদের কিন্তু মাইন্ডসেট আর চেঞ্জ হবে। ভেঞ্চার ক্যাপিটাল থেকে কিন্তু দুটার বুক বিল্ডিং হয়েছে, বুমার্স অ্যান্ড পার্টনার্স রানার এবং পপুলার ফার্মায় একটা টাকা বিনিয়োগ করেছিল, এবং যেটা নিয়ম তারা আলটিমেটলি তো ইকুইটিটা মার্কেটে সেল করার জন্য, তো দুটো কোম্পানি বুক বিল্ডিং সম্পন্ন হয়েছে, লিস্টেড হয়তো হয়ে যাবে। যে একেবারে যে হচ্ছে না সেটা না, কিন্তু বললাম যে মাইন্ডসেট, মানে আমার কোম্পানি এখন বাঙালিদের মধ্যে, আমি তো আসলে আমাদের দেশ স্বাধীন হয়েছে মাত্র অল্প, মানে ধরেন 50 বছরও হয়নি, একটা বড় জিনিস। আর সবচেয়ে বড় জিনিস, এদেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টও অধিকাংশই কিন্তু এখন 2-4টা কোম্পানিতে সেকেন্ড জেনারেশন এসেছে। সত্যিকার অর্থে ওইভাবে, মানে একটা জিনিস হচ্ছে আমার এবং পাবলিকের সাথে শেয়ার করব, এই মাইন্ডসেটটাই হচ্ছে না। তো আমরা আশা করব যে, কিন্তু এটাকে আগে আসতে হবে। আমি বলি, এক গ্রামীণ ফোন আসাতে কিন্তু পুরো মার্কেট চেঞ্জ হয়ে গেছিলো। অনেক কোম্পানি, আপনি শুধু ইউনিলিভারকেই যদি গভর্নমেন্ট এই বছর লিস্টেড করে দেয়, আপনি দেখেন টোটাল মার্কেট সিনারিও চেঞ্জ হয়ে যাবে, কারণ সারা ওয়ার্ল্ড নিউজ হবে ইউনিলিভার লিস্টেড, ফরেন অনেকগুলো ফান্ড থাকবে, কারণ এগুলি খুব লাভজনক কোম্পানি। আপনাকে একটু সাপ্লিমেন্ট করে দেখেন, এখনো অনেক বড় বড় বিদেশি ফান্ড বলে যে আমাদের মার্কেটের যে সাইজ, তাদের ওই ফান্ডের জন্য ইনভেস্টমেন্টে ফিজিবল মনে করে না। তারা চায় যে আরো মার্কেট আরো বড় হইতে হবে। তার মানে কি, আমাদের মার্কেট কিন্তু বড় হওয়ার অনেক সুযোগ রয়ে গেছে, আর আমাদের কিন্তু জিডিপির মাত্র 20% মার্কেট, যেটা অনেক দেশে এটা কয়েক গুণ আছে। আপনি এটাই চিন্তা করেন যে 1 বিলিয়ন, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু 70%। আজকে যদি $1 বিলিয়ন আপনাকেই একটা ফরেন কোম্পানি দেয়, আপনি কি ইনভেস্ট করতে পারবেন? কারণ ব্যাংকগুলোও তো এখন একটা কাছাকাছি প্রাইসে চলে এসেছে। গত 2-3 বছর আগে হয়তো $1 বিলিয়ন করা যেত। আর অধিকাংশ আমাদের অন্য সেক্টরে কিন্তু আবার কোম্পানি কম থাকাতে অনেক ওভার ভ্যালুড কোম্পানিও আছে, যার জন্যে আপনি যদি সরবরাহ না বাড়াতে পারেন, তাহলে কিন্তু এই যে আমি যেটা বললাম, শেভরনের মতো কোম্পানিতে ফরেন ইনভেস্টমেন্টে কিন্তু $1 বিলিয়ন চলে আসবে, যদি এটি আপনি লিস্টেড করার বুদ্ধি করতে পারেন আর কি। ধন্যবাদ বিপ্লব ভাই। শহীদ ভাই, আমরা এই অনুষ্ঠান করে থাকি আমাদের সম্মানিত বিনিয়োগকারীদেরকে একটু দিক নির্দেশনা বা পরামর্শ। তো আমাদের এই বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এই কথাগুলো আমরা আগেও বলেছি যে গভর্নমেন্টের আন্তরিকতা কিন্তু আছে ফার্স্ট, এখানে যতগুলো স্টেক হোল্ডার আছে। সেকেন্ড হচ্ছে যে সারপ্লাস ফান্ডও আছে,
সো যেটা ছিল হচ্ছে এগ চিকেন একটা ডিলেমা ছিল যে মার্কেট ভালো হবে তারপরে ইনভেস্ট করবে। So এখন কিন্তু মার্কেটটা একটা স্টেবল জায়গা আছে, আমি বলবো না খুব বেশি এখানে মানে বেড়েছে এমনও না, গ্র্যাজুয়ালি আসছে, কিছু রিজনেবল কারেকশন হয়েছে। যখন কোনো খারাপ নিউজ ছিল ডেফিনেটলি মার্কেট রিয়েক্ট করছে, এটা কিন্তু একটা ভালো জিনিস যে যখন খারাপ নিউজ আসছে মার্কেট একটু কমছে। টার্নওভারটা যেটা আপনি বললেন যে টার্নওভারটা ওভাবে কমছে না বিকজ আগের মতো প্যানিক সেল হচ্ছে না। সো এই সিচুয়েশনে এসে যাদের ইনভেস্টেবল ফান্ড আছে তারা এই যে আপনার খুঁজছে, এখনো দেখি আমরা গভর্নমেন্টের সঞ্চয়পত্র কেনার জন্য লম্বা লাইন, বিকজ ওখানে একটা বার দিয়ে দেওয়া হয়েছে যে এত % করা যাবে। কেন গভর্নমেন্টের সঞ্চয়পত্র, কেন ব্যাংকের এফডিআর? ব্যাংকে কিন্তু অলস টাকা পড়ে আছে, ব্যাংকও যে খুব আগ্রহ দেখাচ্ছে যে আপনার পাবলিক ডিপোজিট নিতে, তা না। ব্যাংকগুলোর তো একটা লিমিটেশনের কারণে তারা কিন্তু বাজারে পুঁজিবাজারে টাকা সরবরাহের ক্ষেত্রে কিন্তু তাদের একটা সীমাবদ্ধতা আছে, তারা পারছে না। এখানেও বলবো যে আপনি একদম রাইট বলছেন যে বাংলাদেশ ব্যাংকের সহ রেগুলেটরদের উদ্দেশ্যে বলা যে বৃষ্টির সময় যেমনি ছাতি নিতে হবে, আবার যখন আপনার শীতের সময় কিন্তু আপনাকে ওভারকোট বা সোয়েটার পরেই বের হতে হবে। এখন কোশ্চেন হচ্ছে 2010-এর সময় যে রুলটা হয়েছিল তখন ডেফিনেটলি মার্কেটটা হচ্ছে বাবল হয়েছিল, এবং সেটা কিন্তু একদিনে হয় নাই। অন ফাইন মর্নিং দেখে আপনি কারেকশনের চেষ্টা করলেন, এবং সেই অ্যাটিটিউড নিয়ে এখন আপনি একটা ফ্লারিশ মার্কেটেও আপনি খুব কন্ট্রোল আনছেন, যেটা বিপ্লব ভাই বললেন যে এখনও কিন্তু সাবসিডিয়ারি কোম্পানি যেগুলো আছে বা যাদের ইনভেস্টমেন্ট আছে এগুলো কিন্তু নেই, প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কিন্তু এক্সপোজারে ঢোকানো আছে। অ্যাপার্ট ফ্রম দিস ইভেন লোন ক্ষেত্রেও আপনি যেটা কথা হচ্ছিল, কথা প্রসঙ্গে আপনি বলছিলেন, আমরা লোনটাও কিন্তু কমার্শিয়াল ব্যাংক যদি অথবা কোনো লিজিং কোম্পানি যদি তার কোনো সাবসিডিয়ারি অথবা ক্যাপিটাল মার্কেট রিলেটেড কোনো প্রতিষ্ঠানকে লোন দেয়, সেইটাও কিন্তু এক্সপোজারের পার্ট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এছাড়া আরও একটা লিমিটেশন হলো যে আমাদের নন লিস্টেড ইনভেস্টমেন্ট, আসলে এই যে ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের ক্যালকুলেশন বা এটা করার উদ্দেশ্য কিন্তু পুঁজি বাজারের ভোলাটিলিটিকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সংশ্লিষ্টদেরকে জানিয়েছি যে যেই ইনস্ট্রুমেন্ট ভোলাটিলিটির সাথে সম্পৃক্ত না, সে একটা রিডিমেবল প্রেফারেন্স শেয়ার অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার, এটা কিন্তু বাজারের ভোলাটিলিটির সাথে কখনোই তার সম্পৃক্ততা নেই, সেইটাকে আপনারা এক্সপোজারে বাইরে রাখেন। এই বিষয়টা সম্পর্কে আইনে কিন্তু সঠিক কোনো ক্লিয়ার ব্যাখ্যা না থাকার কারণে বাংলাদেশ ব্যাংক এটা সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা না দিয়ে সেটাকে ইনক্লুডিং সকল শেয়ার মানে লিস্টেড নন লিস্টেড সকল কিছুকে এই এক্সপোজারের মধ্যে নিয়ে আসছে, যার কারণে আমাদের এখানে কিন্তু একটা টাইটেনিং পজিশন। আমরা কিন্তু এই বিষয়টাকে পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ ব্যাংক বলেছে। আপনি যেটা রিডিমেবল প্রেফারেন্স শেয়ার বললেন, দেখেন এটা কিন্তু ইকুইটি সিকিউরিটি না, এটা কিন্তু অলমোস্ট ডেট সিকিউরিটির মতোই, কারণ এই কিন্তু আপনার রিডিমেবল প্লাস হচ্ছে এখানে ফিক্সড রেট। সো এখানে কিন্তু আপনি এই এক্সপোজারে আনা, এবং যেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, ইভেন পাবলিকও না, লিস্টেড তো দূরের কথা, সেই ধরনের কোম্পানিতে তো ভোলাটিলিটির ভিতরে আসার কথা না। সো এখানে আমরা বাংলাদেশ ব্যাংকের একটা মানে আশা করবো যে ওনাদের একটা শফিক ভাই, আমরা একদম শেষ পর্যায়ে, শফিক ভাই আপনাকে ধন্যবাদ, বিপ্লব ভাই আপনাদের সময় দেওয়ার ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমাদের এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকাল প্রকাশ হবে দৈনিক শেয়ার বীজে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন একই সময়ে আবার দেখা হবে অন্য কোনো অতিথির সাথে। আসসালামু আলাইকুম।